নমস্কার, আমি শোভন দত্ত আপনাদের সাথে আছি এবং আপনারা আছেন নলেজ ইনসাইড বাই শোভন দত্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো চলুন আজকে আমরা একটু আমাদের প্রতিবেশী দেশ নিয়ে আমরা একটু আলোচনা করি। বাংলাদেশ, যেটা একসময় আমাদের ভারতেরই কিন্তু অংশ ছিল, তারপর পূর্ব পাকিস্তান, তারপরে 1971 বাংলাদেশ। সেই বাংলাদেশের একটা রিপোর্ট কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল যে বাংলাদেশে ভয়ঙ্কর জ্বালানি সংকট। ঠিক তখনই ভারত একদম বিশ্বস্ত, সেই বিপদের দিনে যেরকম এক বন্ধু পাশে থাকে না, সেরকম বিশ্বস্ত বন্ধুর মতো মৈত্রী পাইপলাইন দিয়ে ডিজেল সাহায্য করলো ভারতে। কারণ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, বাংলাদেশে যদি এই সময় ডিজেল না থাকে শেষ কার্য বা বিভিন্ন করতে পারবে না। এবং বাংলাদেশের বেশিরভাগ যে বিদ্যুৎ সেগুলোও কিন্তু উৎপাদিত এই বিভিন্ন জ্বালানির উপর, গ্যাস বা পেট্রোলিয়াম যে দ্রব্যগুলো আছে তার উপর, তারও কিন্তু সংকট আছে। তাহলে বিদ্যুৎ না হলে মোটর দিয়েও যে শেষ কার্য চালাবে সেটাও পারবে না। এখন কিন্তু এই যে ডিজেল বা এই জ্বালানি তেলের কিন্তু যথেষ্ট দরকার বাংলাদেশের ছিল। এখন আপনারা জানেন যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের কিন্তু যুদ্ধ চলছে। এখন সারা বিশ্বের অর্থনীতি একটা ডামাডোল অবস্থায় আছে। তাও ভারত কিন্তু তার বন্ধুকে, সে যতই ওরা আমাদেরকে গালাগালি দিক না কেন, বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এটাই ভারত, এটাই আমার ভারত। তা আপনারা নিশ্চয়ই একটা খবর কিছুদিন আগে দেখেছিলেন যে এবিপি আনন্দ নিউজটা করেছিল যে বিদ্যুৎ জ্বালানি বাঁচাতে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কারণ তীব্র জ্বালানি সংকট। এই যে বাংলাদেশের যে ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হয়, কিছুটা তো আমাদের আদানির কাছ থেকে নেই, কিছুটা অনেকটাই নেই, এবং বেশিরভাগ হলো ওই ওদের জ্বালানি যেগুলো আর কি গ্যাস বা ওই পেট্রোলিয়াম জাতীয়, এখান থেকে জ্বালানি সরবরাহ করে ওরা বিদ্যুৎ উৎপন্ন করে। কিন্তু সেটাও কিন্তু পর্যাপ্ত নয়। তো চলুন আমরা আজকে মেন আলোচনা শুরু করি। বাংলাদেশের এই যে জ্বালানি সংকট এবং ভূ রাজনৈতিক দাবাখেলা, অর্থাৎ এই যে জিও পলিটিক্সে কী প্রভাব ফেলতে পারে সেইটা নিয়ে কিন্তু আমরা এখানে একদম ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখবে, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দেশ বিদেশের বিভিন্ন তথ্য জানার জন্য এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। কেমন? চলুন। তা কোনো দেশের অর্থনীতি কতটা দ্রুত এগোবে তার সব থেকে বড় চালিকা শক্তি হলো কিন্তু এই জ্বালানি। দেখবেন জ্বালানি তেলের দাম বা জ্বালানির দাম বাড়লে সমস্ত কিছুর দাম বাড়ে। কেন? ধরুন একটা জিনিস আমাদের ইউপিতে উৎপন্ন হয়, সেটা তো পরিবহনের মাধ্যমে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসবে। সেরকম কোনো একটা দেশের সব জায়গায় সব জিনিস তৈরি হতে পারে না, এক একটা জায়গায় তৈরি হয় এবং সেটা সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং সেইগুলো বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে হয়। এবং এই ট্রান্সপোর্টগুলো চালাতে কী লাগে? জ্বালানি লাগে। তারপরে এই জিনিসগুলো তৈরি করতে কী লাগে? বিভিন্ন সময় জ্বালানির প্রয়োজন হয়। তাই জ্বালানির দাম বাড়লে সমস্ত কিছুর দাম বাড়ে। তো একটা দেশের অর্থনীতি কতটা এগোবে বা কতটা শক্তিশালী হবে তার মেন চালিকা শক্তি হলো কিন্তু এই জ্বালানি বা এনার্জি। তো এখন এই বাংলাদেশ কিন্তু চরম জ্বালানি সংকটে ভুগছে। কারণ ডলার সংকট, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা। আপনারা জানেন যে দেখবেন কোনো দেশ, কোনো বড় দেশের মধ্যে যখন ঝামেলা হয় না, তখন সেই প্রভাবটা কিন্তু সমগ্র বিশ্বের ছোট ছোট দেশের উপর কিন্তু পড়ে। তো এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার আগে করোনা, আবার এখন আমেরিকা যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এই সমস্ত প্রভাব কিন্তু ছোট ছোট দেশগুলোকে কিন্তু ভুগতে হয়। তো চলুন পরেরটা স্লাইড কি বলছে। বাংলাদেশের যে সংকট, সেটা ত্রিমুখী কিছু কারণ আমরা আলোচনা করব। আমদানি নির্ভরতা, বাংলাদেশ বেশিরভাগই কিন্তু আমদানি নির্ভর। ওরা দেশীয় গ্যাসের, ওদের যে গ্যাস মজুদ আছে তার কিন্তু প্রায় সেই মজুদ গ্যাস শেষের দিকে। ভারতে যে আমাদের যে গ্যাস, আমরা যে এলপিজি ইউজ করি, সেই এলপিজি প্রায় 50% ভারতে আমরা উৎপাদন করি কিন্তু, জানেন? এই যে গ্যাস নিয়ে একটা আকালাতে দেখাচ্ছিল, এটা কিছু না, এটা জাস্ট একটা কৃত্রিম একটা ক্রাইসিস তৈরি করা। তা দেশীয় গ্যাসের মজুদ হ্রাস, আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি ও তেলের পাইপে ব্যাপক নির্ভরতা। আপনারা জানেন যে এই যে আমেরিকা, ইসরায়েল, ইরানের যে ঝামেলা, তার ফলে কি ওই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আমি সেটা নিয়ে ভিডিও আনবো। শুধু হরমুজ প্রণালী একমাত্র ভারতের পতাকা থাকলে খুলবে, এটা কিন্তু আমাদের সবার জন্য গর্বের। আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও কালকে আমি আনার চেষ্টা করছি। তারপর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল এবং ওপেক প্লাস এর তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত, তারপরে দাম বেড়ে গেছে, ডলার সংকট, কোভিড ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব,
বৈদেশিক মুদ্রার রিজার্ভারের চাপ, আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে জ্বালানি কেনা যথেষ্ট কঠিন। তার ফলে কি ভারতের একমাত্র এখন সেই নীলমণি হলো ভারত, এই বাংলাদেশের একমাত্র নীলমণি হলো ভারত। কারণ বাইরে থেকে যদি কিনতে প্রচুর টাকা লাগবে, যাতায়াতের খরচা আছে প্রচুর, কিন্তু ভারত থেকে সেরকম নয়। আসাম থেকে পাইপের মধ্যে তেল দিয়ে দিয়ে ছুট করে বাংলাদেশ চলে যাচ্ছে, কোনো এক্সট্রা কোনো কস্ট নেই। চলুন আমরা দেখে নিই সেটা আর্থ সামাজিক ইম্প্যাক্ট কিছু ড্যাশবোর্ড আমরা দেখি। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হলে বাংলাদেশের, আপনারা জানেন যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ওদের অর্থনীতির সব থেকে বেশি কন্ট্রিবিউশন যেটা, সেটা হলো গার্মেন্টস। এই বিদ্যুৎ যদি না থাকে না, এই গার্মেন্টস কিন্তু চলবে না, সে গার্মেন্টস শিল্প ধসে যাবে একদম। তারপরে ডিজেলের অভাব, কৃষি উৎপাদন ব্যাহত, কারণ এই যে এখন কৃষি মৌসুম আছে, বাংলাদেশ মূলত কৃষি নির্ভর দেশ। এরা এই যে সেচ কার্য, কারেন্ট তো ইলেকট্রিক তো অনেকটা আছে, সেখানে যদি ডিজেল না থাকে সেচ দেবে কি দিয়ে? সবাই তো মোটর দিয়ে দিতে পারে না, কেউ মোটর দিয়ে দেয়, কেউ ডিজেলে দেয়। এবং এখনও কারেন্টও সেরকম ওদের নেই, কারণ আদানির অনেকগুলো টাকা বাকি, তাও আদানি মানে ইলেকট্রিক দিচ্ছে ওদেরকে। পরিবহন খরচ বৃদ্ধি হবে, অন্য দেশ থেকে যদি নিতে যায় পরিবহন খাদ্য বৃদ্ধি, খাদ্য মূল্যস্ফীতি অর্থাৎ খাদ্যমূল্য দাম বাড়বেও, জন অসন্তোষ, এই সমস্ত কিছু কিন্তু একটা জ্বালানির জন্য প্রভাব পড়ে। এবার আসছে কি নতুন লাইফলাইনকে ভারত। আমাদের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে একদম এই যে পাইপলাইনের মাধ্যমে আপনারা যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশের পার্বতীপুরী তেল চলে যাচ্ছে দিনাজপুর। এবং এই যে পাইপলাইন, তার মোট দৈর্ঘ্য হচ্ছে কত? 131.5 কিলোমিটার। বুঝতে পেরেছো যে এই ভারতের থেকে তেল নেওয়াতে দেখবে বাংলাদেশের কিছু উজবুক আছে, এরা বিভিন্ন সময় এসে গালাগালিটারি দেয় যে আমরা তো টাকা দিয়ে কিনি। ভাই টাকা দিয়ে কিনছো খুব ভালো কথা, কিন্তু তুমি যদি অন্য দেশ থেকে কিনতে, তোমার জাহাজে করে তেল আনতে হতো, তার কস্ট ছিল, টাইম লাগতো। কিন্তু ভারত থেকে তো সেটা না, এখান থেকে তেল দিয়ে দিচ্ছে, ফোর্স করে চলে যাচ্ছে, কোনো ইয়ের খরচা নেই, কোনো মানে ট্রাভেলের যাতায়াতের কোনো খরচা নেই, টাইম লাগছে না, আরও কমে পাচ্ছে। তাহলে এটা তো বন্ধু, যে বন্ধুকে যে বিপদে সাহায্য করে সেই তো বন্ধু নাকি, তাই না? ভারত কিন্তু পুরনো সব কিছু ভুলে আবার সাহায্যের হাত বাড়িয়ে দিল। এবার কি যেটা বলছিলাম, যে মধ্যপ্রাচ্য থেকে যদি কিন্তু জাহাজে আসতো, আর মধ্যপ্রাচ্যে তো ঝামেলা চলছে, জাহাজ আদৌ আসতো কিনা সন্দেহ আছে, যেগুলো মাঝ সমুদ্রে উড়িয়ে দিল। সেখানে আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে আসছে, ইউএস ডলার, যে ডলার রিজার্ভ করেছে তার উপরে একটা চাপ পড়তো। ভারতে সেটা আছে না, রুপিতে কনভার্ট করে নিতে পারছে, অনেকটা সাশ্রয়ী হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে নিতে হলে কয়েক সপ্তাহ টাইম লাগতো, আর সেখান থেকে তাৎক্ষণিক ও নিরবিচ্ছিন্ন পাইপলাইনের মাধ্যমে চলে আসছে। এই সুবিধাগুলো কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে যখন তেল ভারত থেকে নিচ্ছে, এইটা কিন্তু এই সুবিধাগুলো কিন্তু বাংলাদেশ পাচ্ছে। এবার কি ডলার বাঁচানোর লড়াই, এই যে বললাম যদি বাইরে থেকে কিন্তু ডলারে কিনতে হতো, ডলারের যে রিজার্ভ আছে সেগুলো শেষ হতো। তারপরে ভূ রাজনৈতিক, আমি যদি জিও পলিটিক্স থেকে দেখি, ভারতেরও এখানে কিছুটা আছে, কারণ ভারত দেখুন আমাদের সবসময় কিন্তু আমাদের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রেখা চলা উচিত। আমার বাড়ির পাশে যে আসে সে কিন্তু আমার আপদে বিপদে সহায়তা করবে, যদিও বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন তারা মনোভাব পোষণ করেছে, খুবই বাজে বাজে জিনিস করেছে পাকিস্তানের সাথে করে, তারপরেও তারা আমাদের প্রতিবেশী। জ্বালানি কূটনীতি, যেটা বিপদের সময় নিরবচ্ছিন্ন জ্বালানি সহায়তা, দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও বাড়বে। এই যে দক্ষিণ এশিয়ায় চীনের যে প্রভাব, সেটা অনেকটাই ভারত রুখতে পারবে, কারণ ভারত কিন্তু কাউকে ফেলে না বিপদে। এই যে করোনার সময়ও কিন্তু ফ্রিতে টিকা দিয়েছিল, এই যে এত ঝামেলা আছে তাও কিন্তু আদানি কারেন্ট দিয়ে গেছে বাংলাদেশকে, করোনার সময় ফ্রি টিকা দিয়েছে, এখন ডিজেল দিল। তো এই যে দক্ষিণ এশিয়ার চীনের যে ক্রমবর্ধমান প্রভাব রুখতে ভারত নিজেকে সবচেয়ে একটা নির্ভরযোগ্য পার্টনার বা বন্ধু হিসাবে প্রমাণ করতে যথেষ্ট সক্ষম হবে, এরকম সহায়তা ভারত কিন্তু করে। সেটা নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, বা ভুটান বলুন, সবাইকে কিন্তু দুদিনে ভারত কিন্তু হেল্প করে, এবং বাংলাদেশ সবাইকে কিন্তু হেল্প করে বাংলাদেশ, এই ভারত আর কি। সেক্ষেত্রে এটা জিও পলিটিক্সের দিক থেকেও কিন্তু খুব একটা কি বলবো, একটা গুরুত্বপূর্ণ দিক এটা। এবার আসছে কি ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকি। এই যে আদানির প্রচুর টাকা বাকি আছে, সেটা বাদ দিলাম। তারপর এলএনজি কয়লার বকেয়া বিল পরিশোধ না করতে পারলে বিদেশি কোম্পানিগুলো কিন্তু এগুলো বন্ধ করে দেবে, তার ফলে কি বাংলাদেশে বিদ্যুৎ উৎপন্ন অনেকটা ব্যাহত হবে, বিভিন্ন কাজ। আর এই বিদ্যুৎ জ্বালানি যদি ব্যাহত হয়ে যায় না, কোনো কাজ চলবে না, সমস্ত কিছুর মেনে কিন্তু এই জ্বালানি।
তা বিদ্যুৎ উৎপাদন কমে গেলে ব্ল্যাক আউট, লোডশেডিং বাড়তে থাকবে। তার প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের যেটা মেন রপ্তানি, মানে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে ওরা, সেটা হলো পোশাক। সেই সুতোও যদিও ইন্ডিয়া থেকে নেই, সেটা নিয়ে আমি একটা দিন ভিডিও বানাবো। সেই পোশাক রপ্তানিতেও কিন্তু মুখ থুবড়ে পড়বে। তারপরে দীর্ঘমেয়াদী সমাধান, তারা যদি নবায়নযোগ্য শক্তির করে বা বিভিন্ন সোলার ফোলার আছে এগুলোর দিকে দেখতে পারে, তাহলে তাদেরই ভালো। তারপরে হচ্ছে এনার্জির প্যারাডাইম শিফট, এগুলো তাদের বিষয়। বর্তমান কৌশল যথেষ্ট ভঙ্গুর, কারণ বেশিরভাগই কিন্তু জীবাশ্ম জ্বালানির উপর তারা নির্ভরশীল। সেইগুলো রেখে নবায়নযোগ্য শক্তি যেরকম সোলার হতে পারে, তারপরে এই যে উইন্ড মিলগুলো হতে পারে, এইগুলোর সাথে এইগুলো করতে পারে, তাহলে যথেষ্ট এনার্জি সাশ্রয় হবে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগই যে জ্বালানি সেগুলো কিন্তু সবই জীবাশ্মের উপর নির্ভরশীল, মানে এলএনজি বা তেল, যে পেট্রোলিয়াম তেল, এর উপর নির্ভরশীল। আর এগুলো কিন্তু সব ওদেরকে বাইরে থেকে কিনতে হয়। এবার হলো এনার্জি সিকিউরিটি মানেই ন্যাশনাল সিকিউরিটি, অর্থাৎ যেটা প্রথমেই আমি বলেছিলাম যে একটা দেশের মেন চালিকা শক্তি হলো সেই দেশের জ্বালানি। তো জ্বালানি সংকট নিছক কোনো অবকাঠামোর সমস্যা না, এটি বাংলাদেশের ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষার চূড়ান্ত পরীক্ষা। সেখানে দ্বিপাক্ষিক কূটনীতি ভারতের সাথে কৌশলগত পার্টনারশিপ রেখে চলবে, কারণ ওদের তো দরকার ভবিষ্যৎ রূপ করে নবায়নযোগ্য আঞ্চলিক গ্রিড, আন্তর্জাতিক অর্থনীতি, কৃষি ও পোশাক শিল্পে টিকে থাকা, কারণ এই জ্বালানি যদি না থাকে এগুলো কিচ্ছু টিকবে না। তা বাংলাদেশ ও ভারতের জ্বালানি সম্পর্কে শুধু বাণিজ্যিক নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতিশীলতার অন্যতম প্রধান চাবিকাঠি। তা চলুন আজকে এই অবধি। আশা করি আপনাদের সাথে আমি মোটামুটি যতটুকু আমার মানে সামর্থ্য আছে আমি আলোচনা করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে পাশে থাকবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। তেমন চলুন, নমস্কার, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে।